অল্প একজন প্রধান উপদেষ্টা আসছেন সেরকম আলোচনা যখন চলছে, যারা উপদেষ্টা রয়েছেন বিশেষ করে ছাত্র উপদেষ্টারা তারা পদত্যাগ করে দেশ ত্যাগ করতে যাচ্ছেন। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছাত্র সমন্বয় বা ছাত্র উপদেষ্টাদের মধ্যে রীতিমতো এখন পাল্টা অ্যাকশন চলছে। তাদের যে মুখোমুখি অবস্থান তা আমরা বেশ কয়েক মাস ধরেই লক্ষ্য করছি। জমে উঠেছে সরকার ও বিএনপি। আবারও একটি জরুরি সংবাদ নিয়ে লাইভে আসলাম, যে সেটি হচ্ছে যে পালানো কিন্তু শুরু হয়ে গেছে। আজকে বাংলাদেশ টাইম বিকাল 4টায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ। ডক্টর ইউনূস পদত্যাগ করছেন। হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বললেন, কি কারণে হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য, রাষ্ট্রের জন্য জীবন দিতেও প্রস্তুত যেন থাকে, এই কথাটা হঠাৎ করে কেন বললেন? দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরা নিজেরা এতটা কামড়াকামড়ি করবে যার পুরো ফলটা ভোগ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। নাহিদ ইসলাম বুঝিয়ে দিলেন যে তারা ভয় পেয়েছে। কিসের ভয়? সেনা শাসনের ভয়। বিএনপি এবং লড়াই অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে সামনে বড় ধরনের সংকট হয়তো অপেক্ষা করছে। বিএনপির সঙ্গে সরকার ও ছাত্র নেতাদের এমন প্রকাশ্য বিরোধ কেন তৈরি হলো? এর উদ্দেশ্য কি, পরিণতি বা কি হতে পারে? একটা নতুন বিতর্ক জন্ম নিয়েছে এবং আমার কেন জানি মনে হয় এই বিতর্কটা আগামীতে কি পর্যায়ে পৌঁছবে তার উপর আমাদের দেশের রাজনৈতিক গতি প্রকৃতি অনেকটাই নির্ভর করবে। তাহলে কি ছাত্রলীগ আর ছাত্র শিবির হাত মিলেলো ছাত্র দলকে স্বাস্থ্য করার জন্য? এরকমই কিন্তু একটা ব্যানার বা একটা পোস্টার ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতেছে। কালবেলার একটা নিউজ দেখলাম, আমি দেখে বা ওই শুনে আমার মাথায় ঘুরে গেল। কি? আসসালামু আলাইকুম দর্শক। দেশ থেকে পালালো 3 সমন্বয়ক, আওয়ামী লীগের জন্য ঈদের আনন্দ। এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই তথ্যটা কতটুকু সত্য সেই বিষয়ে তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। উপদেষ্টারা পালানো শুরু করছে, যার যার সেফ এক্সিট বিভিন্ন জায়গায় কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে। আজকে বাংলাদেশ টাইম বিকাল 4টায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ এবং তার সাথে ছিলেন মোয়াজ্জেম হোসেন এবং আব্দুল আহাদ নামে তাদের সহযোগী। এই 2জন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে। তো ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু। যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইউনূসের চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর সাথে ইউনূসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু। তো ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ। আমরা বলেছিলাম, আমরা আগে বলেছি যে কষ্ট, দুঃখ, বেদনা, সমস্যা এগুলো সাময়িক। রাজনীতি করতে হলে 111-এর মতো এরকম পরিস্থিতি সৃষ্টি হবে, এরকম ঘটনা হবে, এগুলো কোনো বিষয়, এগুলো মাথায় রাখতে হবে। এগুলো মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে। এগুলো সাময়িক বিষয়, কোনো সাময়িক বিষয়, এগুলো কোনো অ্যাক্সিডেন্ট এগুলো কোনো বিষয় না, এগুলো বাদ। বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত। আজকে বিকাল 4টার ফ্লাইটে ব্যাংককে পালিয়েছে আসিফ মাহমুদ, মাহফুজ, এই 2জন, তাদের সাথে গিয়েছে মোয়াজ্জেম এবং আব্দুল আহাদ। বাকিরা ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই পালিয়ে যাবে। আমি যেটা বলবো যে আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদেরকে বলবো, সকল পর্যায়ের নেতা, গ্রাম থেকে নিয়ে উপজেলা, জেলা, ওয়ার্ড, নগর, মহানগর সব জায়গার নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা প্রস্তুত থাকবেন। দেখুন ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ খুব বেশি দূরে নয়। ইনশাল্লাহ আমাদের উচিত যে আমরা যদি যে মেকানিজম হচ্ছে, যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি, সেই কাজগুলো সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি, একটাই টার্গেট, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে প্রধানমন্ত্রী করতে হবে। বঙ্গবন্ধু কন্যা ছাড়া এই বাংলাদেশ থাকবে না। যদি বঙ্গবন্ধু কন্যা না থাকে আপনারা কেউ থাকবেন না, আপনাদের কার পিঠে চামড়া থাকবে না। তাই বঙ্গবন্ধু এই 2জন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে। তো ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু। যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইউনূসের চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর সাথে ইউনূসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু। এমন পরিস্থিতি তৈরি করেছেন যে শেখ হাসিনা আবার ফিরে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এবং শেখ হাসিনা যদি সত্যি সত্যি ফিরে আসেন, যে আলোচনাটা চলছে যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে শেখ হাসিনা দেশে ফিরবেন, ভারত শেখ হাসিনার পক্ষে একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সুর শোনা যাচ্ছে শেখ হাসিনার পক্ষে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট গতকালকে সংবাদ সম্মেলনে বলেছেন যে আমেরিকা সফরে, ডোনাল্ড ট্রাম্পের শপথের সফরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে তাদের আলোচনা হয়েছে। ভারত আমেরিকাতে গিয়ে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে এবং বাংলাদেশ নিয়ে আলোচনা মানে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা, ডক্টর ইউনূসকে নিয়ে আলোচনা। ডক্টর ইউনূসকে যে আমেরিকার বর্তমান প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে পাত্তা দেবে না, তারা কোনোভাবেই এই প্রশাসনকে সহ্য করবে না, মানবে না, মেনে নেবে না, সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত তো স্পষ্ট বলে দিয়েছে যে পরবর্তী নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না। ভারত যখন সেই কথা বলছে, আমেরিকা বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান করছে, ইউরোপীয় ইউনিয়নের সুর বর্তমান সরকারের বিরুদ্ধে, চীনের সুর খুব একটা ভালো মনে হচ্ছে না। যদিও গতকালের ভিডিওতে আমরা বলেছিলাম যে চীন বিশেষ বিমান পাঠাতে রাজি ডক্টর ইউনূসকে দিতে। সেরকম একটা পরিস্থিতিতে ডক্টর করিমুল্লাহ তিনি বললেন অবাক করা একটা কথা। করিমুল্লাহ বললেন যে
বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করছেন এবং তিনি পদত্যাগ করার পর সালেহ আহমেদ যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন এবং বর্তমান সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করতে চাচ্ছেন। এবং মাহফুজ আলম ছাত্র উপদেষ্টা যিনি কদিন আগে একটা স্ট্যাটাস দিয়ে প্রচণ্ড সমালোচিত হয়েছেন, এর আগে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য দখল করে বাংলাদেশের মানচিত্র বড় করে যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন এবং নতুন ম্যাপ, বাংলাদেশের নতুন ম্যাপ তিনি পোস্ট দিয়েছিলেন, 2 ঘন্টা যদিও সেই পোস্ট রাখতে পারেননি, সেই পোস্টটি মূলত সরকারের জন্য সব থেকে বড় কাল হয়েছে। এই সরকার সব থেকে বড় হোঁচট খেয়েছে মাহফুজ আলমের কর্মকাণ্ডে, এবং মাহফুজ আলমের কর্মকাণ্ডে যে হোঁচট খেয়েছে সেটা মাহফুজ আলম নিজেই আবার 2 দিন আগে যে স্ট্যাটাসটা দিয়েছেন, তারা যে সর্বক্ষেত্রে ব্যর্থ, তারা যে পারছে না সেটা স্বীকার করে যে স্ট্যাটাস দিয়েছেন, সবার বিরুদ্ধে যে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন, সেগুলোতে স্পষ্ট হয়ে যায়। নাসিরউদ্দিন পাটোয়ারি নাগরিক কমিটির প্রধান, তিনি জিয়াবাদ মুজিববাদ কোনো কিছুই চলবে না বলে ঘোষণা দিয়েছেন, অর্থাৎ বাংলাদেশে বিএনপি থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, শুধু থাকবে সমন্বয়করা। এবং সেই সমন্বয়করা থাকবে যে সমন্বয়করা নিজেদের মধ্যে মারামারি করছে, একজন আরেকজনকে মারছে, একজন আরেকজনকে হাসপাতালে পাঠাচ্ছে, এবং সর্বশেষ তথ্য হচ্ছে 2 জন সমন্বয়ককে গ্রেপ্তারও করা হয়েছে, যৌথ বাহিনী তাদেরকে গ্রেপ্তার করেছে, এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে আমরা গতকালকে যখন দেখেছি সার্জিস আলম জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন, তখন সেটা নিয়ে আলোচনা আরও ব্যাপক আকার ধারণ করেছে। কেন তিনি পদত্যাগ করলেন? সাংবাদিক মাসুদ কামালকে বলতে শোনা গেল যে মধু খাওয়া শেষ, নাকি পারছেন না, ব্যর্থতা, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে, সেটা বোঝা মুশকিল। মধু খাওয়া শেষ এই বাক্য যখন আসে তখন সমন্বয়কদের জন্য সেটা খুবই অসম্মানজনক ব্যাপার হয়ে যায়। এই অসম্মানজনক কর্মকাণ্ডগুলো যে ফিডব্যাকগুলো তারা পাচ্ছেন সেটা তাদের নিজেদের কর্মকাণ্ডেরই ফসল, সেটাও অনেকে মনে করছেন। এরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ আবার ব্যাক করছে কিনা, শেখ হাসিনা আবার ব্যাক করছে কিনা, শেখ হাসিনা যদি ব্যাক করেন এবং শেখ হাসিনাকে যদি কারাগারে প্রেরণ করা হয়, কারাগারে প্রেরণ করে সরকার চালানোর মতো স্ট্রেংথ বর্তমান সরকারের আদৌ আছে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। এরকম কর্মকাণ্ড যখন চলছে তখন আমরা দেখেছি যে চরমনাই পীর এবং জামাত ইসলামকে একত্রিত হতে 2 চিরশত্রু একত্রিত হয়েছে, ইসলামিক ঐক্য তারা চায়, বিএনপিকে বাদ দিয়ে তারা একটা আলাদা জোট করতে চায়। তারা যখন আলাদা জোট করতে চায় তখন সমন্বয়করা আলাদা দল করতে চায়, তারা বিএনপি এবং আওয়ামী লীগকে ছুড়ে ফেলতে চায়, এদেশে বঙ্গবন্ধুকে তারা ছুড়ে ফেলতে চায়, রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তারা ছুড়ে ফেলতে চায়, বিএনপি আওয়ামী লীগের অস্তিত্ব ছুড়ে ফেলতে চায়, জিয়াবাদ মুছে ফেলতে চায়, মুজিববাদ মুছে ফেলতে চায়। বিএনপি নেতা আমানুল্লাহ আমান বলেছেন যে দ্রুত নির্বাচন না দিলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো, আমাদের রাস্তায় নামারও ঠেকাতে বলে দ্রুত নির্বাচন দিন। এরকম পরিস্থিতিতে সরকার আদৌ কি করবে, কি করতে পারছে, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এরকম প্রশ্নের মুখোমুখি যখন সরকার থাকে, দর্শক আপনার কি মনে হয় খুব শীঘ্রই কি আওয়ামী লীগ আবার এই সুযোগ নিয়ে আবার প্রত্যাবর্তন করবে, আবার স্বমহিমায় হাজির হবে? আওয়ামী লীগ তাদের যত ভুল কর্মকাণ্ড, যত অপকর্ম, যত দুঃশাসন করেছে সেগুলোর দায় স্বীকার করে ভুলের জন্য ক্ষমা চেয়ে তারা কি আবার রাজনীতিতে ফিরে এসে তাদের যে আধিপত্য, সেই আধিপত্য ধরে রাখতে পারবে কিংবা তৈরি করতে পারবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। জমে উঠেছে সরকার ও বিএনপির লড়াই। অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে সামনে বড় ধরনের সংঘাত হয়তো অপেক্ষা করছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। তার জবাবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সরকার কারা চালাচ্ছে সে গোমর ফাঁস করলেন। সাথে মির্জা ফখরুল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন। বিষয়টি যেন মায়ের চেয়ে মাসির দরদ বেশির মতো। আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া ঘুরিয়ে পেঁচিয়ে বুঝিয়ে দিয়েছেন রাজনৈতিক দলগুলোর নিয়োগ আর তদবিরে সরকারি কাজে হস্তক্ষেপ করছে। এতদিন বৈষম্য বিরোধী ছাত্ররা বিএনপির সমালোচনা করলেও এবার সরকারের উপদেষ্টারা সে মিছিলে যোগ দিলেন। বিএনপির সঙ্গে সরকার ও ছাত্র নেতাদের এমন প্রকাশ্য বিরোধ কেন তৈরি হলো, এর উদ্দেশ্য কি, পরিণতি বা কি হতে পারে? শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে শুরুতে সব ধরনের সমর্থন দেওয়ার কথা জানায় বিএনপি। তবে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা না যাওয়ায় ধীরে ধীরে শীতল হতে থাকে সেই সম্পর্ক। সরকারের কোনো বক্তব্যই আর আস্থা রাখতে পারছে না দলটি। এবার খোদ দলের মহাসচিবই সরকারের নিরপেক্ষতা না থাকার আঙ্গুল তুললেন। তিনি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না। বিবিসির পক্ষ থেকে প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে অনেক কথা হয়েছে এবং নির্বাচন পর্যন্ত তো এই সরকারের মেয়াদ থাকবে, এটাই সবার ধারণা। এর উত্তরে মির্জা ফখরুল বললেন, যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। মির্জা ফখরুল কেন এমন অভিযোগ করলেন? পরিষ্কার বললেন, ছাত্ররা যে রাজনীতি করছে তাতে সরকারের সহায়তা আছে। তিনি বলেছেন নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে, কেননা এখানে আমরা জিনিসটি লক্ষ্য করেছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন, সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না। ওইটা হচ্ছে সম্ভাব্য কথা।
কিন্তু যদি তারা মনে করে যে সরকারে থেকেই তারা নির্বাচন করবেন, তাহলে তো রাজনৈতিক দলগুলো তা মেনে নেবে না। মির্জা ফখরুলের এই বক্তব্য সারাদিন টক অব দ্য কান্ট্রি ছিল। তার জবাব দিলেন সরকারের মধ্যে থাকা ছাত্রনেতা। তাতে আমরা দেখলাম প্রথমবারের মতো বিএনপির বিরুদ্ধে সরকারের কোনো উপদেষ্টা কড়া অবস্থানের কথা জানালেন। বলছি উপদেষ্টা নাহিদের কথা। 23শে জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি জবাব দেন, তথ্য উপদেষ্টা নাহিদ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকার যে দাবি করেছেন সেটি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। তিনি লিখেছেন ১/১১ বন্দোবস্ত থেকেই আওয়ামী ফেসিজমের উত্থান ঘটেছিল। এখানে আমাদের বিশ্লেষণ হলো ১/১১ সরকারের সমর্থক ছিলেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ তার লেখায় বলেছিলেন 111 সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য তখন ডক্টর ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়েছিল। ডক্টর ইউনূসও একথা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন। ওই সময় রাজনৈতিক দল গঠন করতে গিয়ে তিনি যেসব প্রেস কনফারেন্স করেছিলেন সেগুলোতে তৎকালীন সেনা সরকারকে সমর্থনের কথাই জানিয়েছিলেন। তাহলে উপদেষ্টা নাহিদ কি ডক্টর ইউনূসের বিপরীতে অবস্থান নিলেন? জনাব নাহিদ বর্তমান সরকারের সাথে ১/১১ সরকারের পার্থক্য আছে বলে দাবিও করেছেন। তিনি বলেছেন ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা 111 সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। যদিও আমরা দেখি দুই সরকারের সময় সেনাবাহিনীর সহায়তা ছাড়া সরকারের পক্ষে নড়াচড়া করাই অসম্ভব। জনাব নাহিদ মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিতে গিয়ে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। তিনি মনে করেন ছাত্র ও জুলাই অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা 5ই আগস্ট থেকেই শুরু হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেছেন 5ই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। তবে এই নেতৃবৃন্দ বলতে সুনির্দিষ্টভাবে কাদের বুঝিয়েছেন সেটি তিনি তার পোস্টে উল্লেখ করেননি। কারণ 5ই আগস্ট সেনাপ্রধানের সাথে আলোচনায় আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলই উপস্থিত ছিল। এমনকি পরে সংলাপের বৈঠকগুলোতে না ডাকা জাতীয় পার্টিও ছিল। উপদেষ্টা নাহিদ আবারও জানালেন 5ই আগস্ট তারা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলেন। তিনি মনে করেন বিএনপির আপত্তির কারণে জাতীয় সরকার হয়নি। বলেছেন জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি। তিনি বিএনপিকে দুষলেন -2 এর প্রসঙ্গ টেনে এনে। বলেছেন বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনেও নেবে না। অনেকটা মায়ের চেয়ে মাসির দরদ বেশির মতো তিনি ইঙ্গিত করলেন মির্জা ফখরুলের বক্তব্য বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। স্ট্যাটাসের একেবারে শেষ প্রান্তে তিনি রাজনৈতিক নেতাদের সততা নিয়েও প্রশ্ন তুলেছেন। বলেছেন বাংলাদেশকে দুর্বল করা সহজ, কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। এদেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে। প্রশ্ন হলো সরকারের একজন উপদেষ্টা হয়ে তিনি কিভাবে এ ধরনের কথা বলেন? তার এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে কিছু প্রশ্ন তো এসে যায়। এই বড় বড় লোক কারা যারা বিক্রি হয় আর কাদের কাছে বিক্রি হয়? উপদেষ্টা নাহিদের স্ট্যাটাসের একটি চুম্বক অংশে আমরা প্রথমবারের মতো সরকারের কারো পক্ষ থেকে জানতে পারলাম বিএনপি সরকারের অংশ। তিনি দাবি করেছেন প্রশাসন ও সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানা স্তরে বিএনপির অনুসারীদের নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলছেন সরকার গঠনের আগে 6ই আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজি নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক। এরকম ভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে বলে জানান নাহিদ। তবে সেই আইজিপি ও জিএমপি কমিশনারকে সরিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকার নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। জনাব নাহিদের ক্ষোভ কেন মির্জা ফখরুলের উপর? সে প্রশ্নের উত্তর হলো বৈষম্য বিরোধীদের সংবিধান বহির্ভূত দাবিগুলো বিএনপি মেনে নেয়নি। তিনি বলছেন রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতে বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। যদিও আমরা দেখেছি বৈষম্য বিরোধী আর নাগরিক কমিটি ছাড়া এই দাবিগুলো কেউ তুলেনি। উপদেষ্টা নাহিদ বিএনপিকে প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছেন তার স্ট্যাটাসে। লিখেছেন এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে তারা বিন্দু পরিমাণ ছাড় দিবেন না। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে অনৈক্যের জন্য দোষলেন বিএনপিকে। বললেন হায় এই জাতীয় ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো। তবে ঐক্যের জন্য তিনি বিএনপি সবাইকে আহ্বান জানাননি, জানিয়েছেন শুধু বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে। সরকার আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এ বিষয়ে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। একই সঙ্গে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদের নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত। একদিন আগে সরকার সমর্থক জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন জিয়াবাদ বলুন মুজিববাদ বলুন আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। এখন দেখার অপেক্ষায় সরকারের অল্প বয়সী উপদেষ্টা আর বিএনপির মুখোমুখি অবস্থানে কোন কোন বাদ
বাদ পড়ে যায়। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বললেন। কি কারণে হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য, রাষ্ট্রের জন্য জীবন দিতেও প্রস্তুত যেন থাকে, এই কথাটা হঠাৎ করে কেন বললেন? প্রিয় দর্শক, সেই কথাটা নিয়ে আমার বিশ্লেষণ। প্রিয় দর্শক, পার্শ্ববর্তী দেশ যেভাবে হইচই করছে ভোটার দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে বাংলাদেশকে শুকুরের মতো ছিঁড়ে খাওয়ার জন্য, জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের একজন আমি মনে করি গর্বিত সন্তান। আপনারা বারবার তাকে ফিরত যাবেন না। শেখ হাসিনার আত্মীয় ফুফাতো বোন বিয়ে করেছে, সেই অপরাধে সে অপরাধী হয়ে গিয়েছে। এরকম বহু আত্মীয় স্বজন, বিএনপি নেতাদের সাথে আওয়ামী লীগ নেতাদের আত্মীয়তা আছে, জামাত নেতাদের সাথে আওয়ামী লীগের নেতাদের আত্মীয়তা আছে, জাতীয় পার্টির সাথে জামাতের আত্মীয়তা আছে। এরকম খুঁজতে গেলে বাংলাদেশের 18 কোটি মানুষ একে অপরের কারো না কারো কেউ আত্মীয়। সেই আত্মীয়তা দিয়ে রাজনীতি হয় না, দেশ পরিচালনা করা হয় না। আত্মীয়তা দেখে বাংলাদেশের স্বাধীনতার পিছনে এই 24 সালে জেনারেল ওয়াকারুজ্জামান চাইলে রাষ্ট্র ক্ষমতা দখল দিতে পারতেন। 5ই অগাস্ট আমরাও তাকে স্বাগতই জানাতাম, সেদিন আমরা তার বিরোধিতাও করতাম না, কারণ আমাদের মাইন্ড ছিল একটাই, যে স্বৈরাচার শেখ হাসিনা তোকে আমরা চাই না, তোর পরিবর্তে যে কেউ রাষ্ট্র ক্ষমতা হোক, এতে আমাদের আপত্তি নাই। এটা ছিল আমাদের আন্দোলনের ভাষা। আমাদের এই যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আমরা যখন কথা বলতাম, আমরা বারবার বলতাম যে সেনাবাহিনী কেন টেক ওভার করছে না শেখ হাসিনার কাছ থেকে রাষ্ট্রটি। কিন্তু সেই ওয়াকারুজ্জামান 5 তারিখে কিন্তু ক্ষমতা নেন নাই, এবং বাংলাদেশের ওই জাফর গাদ্দার জিএম কাদের কিন্তু 5 তারিখে বঙ্গভবনের আলোচনায় করেছে যেন সেনাবাহিনী 5ই আগস্ট যদি চাইতেন, সেই দিন সেই রাতে ক্ষমতা নিয়ে নিতে পারতেন জেনারেল ওয়াকারুজ্জামান। আর ওই জাতীয় পার্টির কুলাঙ্গার জিএম কাদের যেরকম জেনারেল ওয়াকারুজ্জামানকে 5 তারিখ রাতে বলেছিলেন যে উনি যেন ক্ষমতা টেক ওভার করে, উনি যেন বাংলাদেশে সামরিক শাসন জারি করে সেনাবাহিনী যেন ক্ষমতায় নেয়, কিন্তু সেই ওয়াকারুজ্জামানকে জাতীয় পার্টির এই আহ্বানে দুর্বল করতে পারেন নাই, এবং জিএম কাদেরের মুখের উপরে জাতীয় পার্টির উপরে কথাটাকে রিফিউজ করে দিয়েছিলেন সেই ওয়াকারুজ্জামান। আজকে ওয়াকারুজ্জামান যদি বলে বাংলাদেশকে, বাংলাদেশের সেনাবাহিনীকে, প্রতিরক্ষা বাহিনীকে, বাংলাদেশের প্রতিটা বাহিনীকে নিজের জন্মভূমির জন্য জীবন দিতে যেন প্রস্তুত হয়ে থাকতে, তাহলে বুঝতে হবে আমাদের উপরে কি ষড়যন্ত্র চলছে আশেপাশের দেশ থেকে, আশেপাশের কাছ থেকে। তাই সেই সময়ে, এই দুর্বল সময়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন আমাদের মাথার উপরে একটা ছাতা। এই ছাতাটাকে কিছুতেই আমরা এই মুহূর্তে হারাতে পারি না, যতদিন পর্যন্ত না প্রত্যেকটা রাজনৈতিক দলে একটি শান্তিপূর্ণ পরিবেশে ওনার সাথে ঐক্যমতে এসে এই সরকারের যেই কয়টা দিন সামনে আছে, ওই কয়টা দিন যেন স্বৈরাচারের বিচারটা, স্বৈরাচার যে পালিয়ে গিয়েছে ভারতে কি স্বৈরাচার বসে আছে, এই দেশটাকে উত্তপ্ত রাখার জন্য 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। আর ভারত উলঙ্গ হয়ে নরেন্দ্র মোদীর দুটি খুলে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে। বাংলাদেশের বিরুদ্ধে সেই কারণে নেমেছে যে বাংলাদেশের ছাড়া তার বেশ কয়েকটি রাজ্য হারানোর সম্ভাবনা এই মুহূর্তে দেখছে। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে একেবারে নরেন্দ্র মোদী বাংলাদেশকে ঘিরে খেয়ে ফেলবে। ডোনাল্ড ট্রাম্প ইউনূস সাহেবের বিরুদ্ধে এটা করবে সেটা করবে। এখন যখন দেখছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথেও ডক্টর মোহাম্মদ ইউনূসের কঠিন দুস্তি, এখন আরো মাথা খারাপ হয়েছে নরেন্দ্র মোদীর। ওই 4 দোকানের মুরুখের সাথে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সমান মূল্যায়ন করা যাবে না। পৃথিবীর সব দেশে সব রাষ্ট্রনায়করা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যেই মর্যাদা আর সম্মানের সাথে রাখছে, সেই কারণেই ওই কালো চক্ষুগুলা বাংলাদেশের দিকে তাকালো, বাংলাদেশকে কিছু করতে পারছে না। যদি উনি ছাড়া অন্য কেউ প্রধান উপদেষ্টা থাকতেন, তাহলে আল্লাহ না করুন আমাদের অবস্থা হয়তোবা ভয়াবহ থাকতো এই মুহূর্তে। সেই জায়গা থেকে আমরা রক্ষা পেয়েছি, এবং জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে গুলি করা থেকে 5 তারিখের আগেই উনার পারমিশনের কারণেই সেনাবাহিনী গুলি করবে না, এবং সেনা অফিসারদের মতের সাথে উনি একমত হয়ে যেখানে মুনাজাত করা হয়েছে জালিম সরকারের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করা হোক, আর সেই মুনাজাতে উনি আমিন আমিন বলেছিলেন। এরপরেও আমরা যদি ওনার শ্বশুরবাড়ি কোথায় সেই নিয়ে ঘু ধরে বসে থাকি, তাহলে এই জাতির কপালে উন্নতি হবে না। এই জাতি ঘু ধরে বসে থাকে, এই জাতি মানুষ জাতির জন্য। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই তথ্যটি কতটুকু সত্য অবশ্যই আপনারা জেনেছেন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।